এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং শুরু হচ্ছে আগামী 16ই ডিসেম্বর। তো এই 16ই ডিসেম্বর থেকে হিয়ারিং প্রক্রিয়া নিয়ে ফের আরো একটি নতুন নিয়ম এনেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশনের মেল উদ্দেশ্য হচ্ছে যাতে একজনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় এবং একজনও অযোগ্য ভোটারের নাম যাতে তালিকাতে না থাকে। এটাই হচ্ছে এবারের এসআইআর এর মূল লক্ষ্য, যেটা নির্বাচন কমিশন এবার মানবে। তো এবার এসআইআর যাতে ঠিকঠাক হয় সেই জন্য নির্বাচন কমিশন হিয়ারিং বা শুনানি পর্ব নিয়ে একটি বিরাট এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, যা রাজ্যের বহু ভোটারের মনে প্রশ্ন তৈরি করেছে। দেখুন, এসআইআর এর হিয়ারিং নিয়ে প্রথমে যে আপডেটটি যেটা গতকালকে নিয়ে এসছে নির্বাচন কমিশন, তো সেই আপডেটে বলা হয়েছে যে হিয়ারিং যে প্রক্রিয়াটি রয়েছে এটা পুরোটা হবে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস। ঠিক আছে, অর্থাৎ আপনি গ্রামে থাকুন অথবা আপনি শহরে থাকুন, যে কোনো জায়গায় থাকুন না কেন, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে হবে। এবং পুরো যে এসআইআর প্রক্রিয়াটি হবে না, অর্থাৎ পুরো যে কথোপকথন হবে অথবা যে আপনি ডকুমেন্টস নিয়ে যাবেন, সেই ডকুমেন্টস যে আপনি দেখাবেন বা কি কি ডকুমেন্টস দেখাচ্ছেন, প্রত্যেকটি এসআইআর পর্বেরই ওয়েবকাস্টিং হবে। অর্থাৎ সেই ওয়েবকাস্টিং পরে সঞ্চিত থাকবে এবং পরে কেউ যদি দেখতে চায় তাহলে সে কেস করলে বা যে কোনো কারণেই হোক সে কিন্তু সেই ওয়েবকাস্টিং গুলো দেখতে পারবে। তো এটা তো কিন্তু প্রথম আপডেট, যেটা গতকালকেই হয়ে গেছে। অনেকে ভাবছিল যে আমি গ্রামে থাকি, তো সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে কি হবে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া? তো তার উত্তর হচ্ছে একদমই নয়। কোনো পঞ্চায়েত অফিসে, কোনো জেলা পরিষদের অফিসে কোথাও এসআইআর এর হিয়ারিং হবে না, শুধুমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেই এই এসআইআর এর হিয়ারিং হবে। তো এসআইআর এর হিয়ারিং আপনার হয়েছে নাকি আপনার নামে কোনো হিয়ারিং হয়নি, কি করে বুঝবেন? যদি আপনার নামে এসআইআর এর হিয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চিঠি দিয়ে আসবে বিএলও। কোন বিএলও দিয়ে আসবে? যে বিএলও আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছিল সেই বিএলওই আপনাকে দিয়ে আসবে। দেখুন, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে ভোটারদের বাবা অথবা মায়ের বয়সের ব্যবধানের মতন একটি ব্যতিক্রমী বিষয়কেও এবার মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ কোনো ভোটারের বাবা এবং মায়ের যদি এজ ডিফারেন্সটা যদি হিউজ হয় না, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের কিন্তু হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। বন্ধুরা, গতকালকে একটি আমি ভিডিও করেছিলাম, আজকে সকালে আপলোড করেছি, যেখানে বলেছিলাম যে 5টি কারণে এসআইআর এর হিয়ারিং এ আপনাদের ডাকতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিন্তু এটা ছিল না। তো সেই কোন কোন 5টি কারণ ছিল সেই লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও একবার চেক করে নিতে পারবেন। তো এবার কিন্তু হয়েছে, কারোর যদি বাবা এবং মায়ের এজের ডিফারেন্সটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, এই ব্যবধানের উপরে ভিত্তি করে কিছু ভোটারদের শুনানিতে ডাকা হবে। বাবা মায়ের বয়সের তফাৎ কত হলে পরে হিয়ারিং এ ডাকবে? বলা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের বাবা এবং মায়ের বয়সের ব্যবধান 15 বছর কিংবা 15 বছরের বেশি, বাবা এবং মায়ের বয়সের ব্যবধান, এমন সন্দেহজনক ভোটারদের শুনানির জন্য ডাকা হতে পারে, এমনটা নির্বাচন কমিশন আজকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে। কমিশনের এক আধিকারিক এই বিষয়ে নিশ্চিত করে জানান যে যাদের বাবা এবং মায়ের বয়সের ব্যবধান সন্দেহজনক তাদের সবাইকেই হিয়ারিং এ ডাকা হবে। অর্থাৎ 15 বছরের বেশি ব্যবধান যদি আপনারও বাবা এবং মায়ের থাকে, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনাকেও এসআইআর এর হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, এক্ষেত্রে সেই আধিকারিক বলেছে যে আমাদের চেষ্টা থাকবে যাতে ভোটার তালিকা সঠিক এবং সম্পূর্ণ থাকে। এই শুনানিতে তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি চাওয়া হবে এবং নথি দেখে যদি কমিশন সন্তুষ্ট হয় এবং যদি এমনটা হয় যে তিনি যে নথি দিয়েছেন সেটা একদম কারেক্ট, অর্থাৎ বয়সের ব্যবধান 15 বছর হতেই পারে, অর্থাৎ সবার 15 বছর হলে পরেই যে সেটা তিনি কোনো ভুল করেছেন বা তিনি ফেক ভোটার, এটা তো নাও হতে পারে। তো বয়সের ব্যবধান থাকতেই পারে। আর যদি থাকে, যদি আপনি সন্তুষ্ট করতে পারেন কমিশনকে, তো সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। দেখুন, এখন এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকলে পরে আপনি কি করবেন? দেখুন, এক্ষেত্রে আরো কিছু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বলেছে যে বাবা মায়ের বয়সের তফাৎ ছাড়াও এনুমারেশন ফর্মের তথ্যে কোনো অসঙ্গতি যদি থাকে এবং সেটা যদি ইয়ারও দেখতে পান অথবা এই ইয়ারও যদি দেখতে পান, তাহলে সেই সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হবে বলে ওই আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র এমনটা নয় যে বাবা এবং মায়ের বয়সের ব্যবধান যদি 15 বছর কিংবা 15 বছরের বেশি হয় তাহলে আপনাদেরকে হিয়ারিং এ ডাকবে। এছাড়া আরো অন্যান্য যে কোনো কারণে
আপনাদেরকে হিয়ারিং এ ডাকতে পারে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে যোগ্য ভোটাররা ভোট দিতে পারবেন। দেখুন, ইতিমধ্যে রাজ্যে প্রায় 57,52,207 জন ভোটারকে আনকালেক্টেবল হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন আজকে অবধি। তো সেক্ষেত্রে এই ভোটারের মধ্যে মৃত ভোটার রয়েছেন 24,14,750 জন। খুঁজে পাওয়া যায়নি 11,57,000-এরও বেশি জনকে। অর্থাৎ এই সমস্ত ভোটারদের বাড়িতে গেছে বিএলও, 3 বার করে গেছে, যাওয়ার পরেও তাদেরকে খুঁজে পায়নি। তো সেই কারণে এই সমস্ত ভোটার হচ্ছে খুঁজে পাওয়া যায়নি। অন্য ঠিকানায় চলে গেছেন এমন রয়েছে 19,89,914 জন। একাধিক স্থানে নাম রয়েছে এমন ভোটার রয়েছেন 13,05,627 জন। এবং ফর্ম সংগ্রহী করনি, অর্থাৎ এনুমারেশন ফর্ম নেইনি এমন ভোটার রয়েছেন 11,57,000-এরও বেশি। এই সমস্ত আনট্রেসেবল ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী 16 ডিসেম্বর প্রকাশিত হয়ে যাবে খসড়া ভোটার তালিকা। বন্ধুরা, শুধুমাত্র কিন্তু এটা নয়, আরো বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এই পুরো এসআইআর প্রক্রিয়াটিকে নিয়ে। যেমন ধরুন, কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে ধরুন নেই, তো সেক্ষেত্রে ধরুন তার বাবার নাম রয়েছে, কিন্তু তার বয়স হচ্ছে 40 বছর কিংবা 45 বছর। নর্মালি কি হয়েছে, কারোর বয়স কারোর ডেট অফ বার্থ যদি 1983 এর আগে হয়, তাহলে সেক্ষেত্রে তার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা। কিন্তু যদি এমনটা দেখা যায় যে কারোর বয়স 40 কিংবা 50, তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিংবা 2002 এর পরের ভোটার লিস্টে নেই, তাহলে সেক্ষেত্রে কি কারণে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, সেটাকেও বিএলওদেরকে যাচাই করতে হবে। অর্থাৎ এমনটা নয় সে বলে দিল যে আমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু আমি ভারতীয় নাগরিক, সেটা হবে না। সেটা হতে পারে ভ্যালিড রিজন, কোনো কারণে তার নাম ছিল না। তো সেক্ষেত্রে কি কারণে ছিল না সেটাও কিন্তু তাকে বোঝাতে হবে, অর্থাৎ সেটাও কিন্তু তাকে বলতে হবে যে কি কারণে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না। শুধুমাত্র তাই নয়, কারোর বয়স যদি 85 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিএলওদেরকে সেই সমস্ত ভোটারের বাড়ি এবার যেতে হচ্ছে এবং গিয়ে সেই সমস্ত ভোটারদের থেকে একটা ভিডিও করিয়ে আনতে হচ্ছে। সেটা হচ্ছে 30 সেকেন্ডের। সেখানে বলতে হচ্ছে যে আমার নাম এত, আমার বাবার নাম এত, এই আমার ডেট অফ বার্থেই আমি এই এলাকার বাসিন্দা, এই নিয়ে 30 সেকেন্ডের একটা ভিডিও করতে হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এবং 3 নম্বর জানুন কি হয়েছে, তো এটা তো না আরো অন্য রকমের। কি হয়েছে, এমন তো অনেকে রয়েছে যারা ধরুন ফেক ভোটার মানে কি, বা ডুপ্লিকেট ভোটার মানেটা কি। ধরুন কেউ একজন রয়েছেন যার নাম ধরুন এখানেও রয়েছে, আরো বিভিন্ন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রয়েছে। যখন বিভিন্ন বিএলওরা তাদের নাম এরকম ভাবে যখন ডিজিটাইজেশন করেছে, তখন এরকম সিমিলার এন্ট্রি, ধরুন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ বাবার নাম, ডেট অফ বার্থ আধার নাম সেম, ধরুন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তো উঠেছে। তারপরে কি হয়েছে, যাদের নাম ম্যাচ হয়েছে না, সেই সমস্ত বিএলওদের কাছে তাদের নিয়ে একটা চলে গেছে, অর্থাৎ তাদের নাম। এবার কি করতে হবে, সেই সমস্ত বিএলওদেরকে এবার সেই সমস্ত ভোটারদের বাড়িতে যেতে হবে যাদের নাম এরকম ভাবে ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে, বা ডাবল বা ট্রিপল বা অনেক এন্ট্রি হয়েছে। এবং সেখানে গিয়ে তাদের থেকে একটা কি করতে হবে, একটা সেলফ ডিক্লারেশন নিতে হবে। এবং তিনি সেলফ ডিক্লারেশনে অর্থাৎ স্বঘোষণাপত্রে তিনি এটা স্পষ্টভাবে লিখে দেবেন যে আমার নাম এত এবং আমি শুধুমাত্র এখানের জন্য অ্যাপ্লাই করেছি, আমি আর অন্য কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য অ্যাপ্লাই করিনি, এটা লিখতে হবে। অর্থাৎ তাহলে কি হবে, বাকি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গুলো রয়েছে তো সেগুলোর জন্য এই নামগুলো কাটা চলে যাবে, অর্থাৎ বাকি যে নাম রয়েছে সেই নামগুলো কাটা চলে যাবে। এবং যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আপনি স্বঘোষণাপত্র দিয়েছেন, শুধুমাত্র সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বা সেই পার্ট নাম্বারে বা সেই বুথ নাম্বারে আপনাদের নাম থাকবে, অন্যান্য জায়গা থেকে আপনাদের নাম কেটে যাবে। এবং যদি এমন হয় যে না আপনি ওই জায়গাতে দিতে চাচ্ছেন না, অন্য জায়গাতে দিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে গিয়ে একবার লিখতে হবে না আমি এখানে ভুল করে দিয়ে দিয়েছি, ওখানে আমার নাম রয়েছে। কিন্তু একজন যদি ডাবল ট্রিপল এন্ট্রি করে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু জরিমানা এবং জেল দুটোই হতে পারে। তো আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।